নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা মেরুদণ্ড। তাক থেকে খুলনুড়িটা পারতে দেখেই শারদাশঙ্কর খিঁচিয়ে উঠলেন। কি, আবার এক্ষুনি ওষুধ গেলাতে এসেছ? প্রতিসেবার পরাকাশটা দেখাতে হবে কেমন? দূর করে দাওগে ওষুধ, টান মেরে ফেলে দাওগে। ঠিক যে বয়সের বুদ্ধিভ্রংশ তা নয়, বুদ্ধিভ্রংশ হয়েছে রোগে। খিঁচিয়ে ভিন্ন কথা যেন শারদাশঙ্কর বলতেই পারেন না আজকাল। রোগের লক্ষণই এই রাগ, আর কম দিন তো পড়েননি বিছানায়। খিটখিটে হয়ে যাবেন, এ আর বিচিত্র কি? অন্নপূর্ণা কি জানেন না এ কথা? তবু অভ্যাস হয়ে যায় না। তবু ধমক খেলেই চোখের কোলে কোলে জল উপচে পড়তে চায়। এ সময় সহজে কথা কন না অন্নপূর্ণা। নিজেকে সামলে না নিয়ে কথা বলতে গেলে বয়সের মর্যাদা বজায় রাখা শক্ত হবে যে। নিঃশব্দে তাই খলের ওপর আস্তে আস্তে নুড়ি ঘষে ঘষে মারতে লাগলেন মধু আর স্বর্ণ সিন্দুর। নাও, খেয়ে ফেলো। খেয়ে ফেলো, সেই চিরপরিচিত শান্ত সুরের অনুরোধ। যেন এইমাত্র ওষুধের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেননি শারদাশঙ্কর। যেন শারদাশঙ্করের রাগটা কিছু নয়, নেহাত ছেলে মানুষের গাল ফুলিয়ে রাগ করার মতো। সকৌতুকে উড়িয়ে দেওয়া যায় সে রাগকে। কোটরগত দুই চোখে যেন আগুন জ্বলে ওঠে শারদাশঙ্করের। হঠাৎ ধর্মর করে উঠে বসেন, হাত বাড়িয়ে বলেন, দাও। আর অন্নপূর্ণা দেবার আগেই হাত থেকে প্রায় কেড়ে নিয়ে সত্যি খলনুড়ি শুদ্ধ ওষুধটা টান মেরে ফেলে দেন দরজা পার করে দালানে। অনেককালে জিনিসটা একটা আর্তনাদ করে ছড়িয়ে পড়ে কয়েক টুকরোয়। এ কি, এতটা? এমন তো কোনোদিনই কই দেখা যায় না। মরণের দিনই ঘনিয়ে এসেছে তা বোঝা যাচ্ছে। বিহ্বলভাবে কয়েক সেকেন্ড ওষুধ মাখা ভাঙা টুকরোগুলোর দিকে তাকিয়ে থেকে অন্নপূর্ণা ম্লানভাবে বলেন, তুমি কি সত্যি পাগল হয়ে গেলে? এই রোগে অসুখে ভুগে জেরবার হয়ে যাচ্ছ, আর পাথরটা ভাঙলে? শারদাশঙ্কর ফের শুয়ে পড়েছিলেন দেওয়ালমুখো হয়ে। সেইভাবেই তীব্র কণ্ঠে বলে ওঠেন, বেশ করেছি, ভেঙেছি। ভেঙে আমার কি ঘোড়ার ডিম হবে? মরবো তাই ভয় দেখাচ্ছ? মরলেই তো বাঁচি। কবে মৃত্যু আসবে বলে দিন তাই গুনছি, বুঝলে? তোমাদের বোঝা হালকা করে দিয়ে বিদায় হবার জন্যে দিন গুনছি। অন্নপূর্ণা ক্ষুব্ধ হাসি হেসে বলেন, এই কথাগুলো বলে কি সুখ পাও? হ্যাঁ, সুখ আবার কি? এই হচ্ছে ফ্যাক্ট, সত্যি। হ্যাঁ, তবে একটা অসুবিধে তোমার আছে বটে, মাছ খাওয়াটা ঘুঁচবে। অন্নপূর্ণা কি স্বামীর এই নির্মম ভাষণে শিউরে উঠলেন, নাকি কেঁদে আছড়ে পড়লেন? তার কিছুই করলেন না, শুধু ঘর থেকে বেরিয়ে গেলেন ধীরে ধীরে। অবিরতই তো শুনছেন এরকম নিষ্ঠুর বাক্য। বিধিয়ে বিধিয়ে কথা শোনা সহ্য হয়ে এসেছে। সহ্য হয়নি শুধু ধমক, ওতেই যেন কোথায় কি হয়ে যায়। তবে শারদাশঙ্করের মেজাজের পারা সবসময় শেষ ডিগ্রিতেই চড়ে বসে থাকে। কেন, সে কথা অন্নপূর্ণার অজানা। অজানা? ৩৮ বছর ধরে যে মানুষটাকে নিয়ে ঘর করলেন, যার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসও বোধহয় পরিচিত, তার এই উত্তাপের কারণ আর ধরতে পারেন না? এ তো শুধু রোগের খিটখিটেমি নয়। কিন্তু অন্নপূর্ণা এই প্রতিকার করবেন কি করে? শারদাশঙ্করেরই না হয় বুদ্ধিভ্রংশ হয়েছে, তার তো হয়নি। শারদাশঙ্কর চান অন্নপূর্ণা সর্বদাই তার কাছে থাকুন। বিদায়ের বাজনা শুনতে পাচ্ছেন, দূরে নয় অদূরেই। সেই অপ্রতিরোধ্য বিরহের আশঙ্কার শেষ
ক্ষণটুকুকে শীর্ণ দুই হাতে আঁকড়ে ধরে রাখতে চান। অন্নপূর্ণা যে নিজেকে সংসারের সহস্র পাকে বেঁধে রাখবেন, আর ধর্মের সাক্ষী একবার করে এসে ওষুধ আর পথ্যি দিয়ে যাবেন, এ সারদা শঙ্করের অসহ্য। এমন হতশ্রদ্ধার সেবা তিনি চান না। যে মানুষটার রোজ জ্বর হয়, যার শরীরটা জ্বরের জ্বালায় জ্বর, তার কি ইচ্ছে করতে পারে না এই উত্তপ্ত দেহে কেউ একটু স্নেহকোমল হাতে স্পর্শ বুলিয়ে দিক? কিন্তু সে হাত কোথায়? সেই স্নিগ্ধ হাতখানি, যা নাকি একটা মৃত্যু পথযাত্রীর আকাঙ্ক্ষিত বস্তু, যে হাত অষ্টপ্রহর নিয়োজিত আছে কুটনো কোটা আর মাছ কোটায়, রান্নায় আর ভাঁড়ার ঝাড় মোছায়। অন্নপূর্ণা নাতিকে তেল মাখিয়ে দিচ্ছেন ডোলে ডোলে ঘষে, নাতনিকে ভাত খাইয়ে দিচ্ছেন গল্প বলে বলে। তাদের সময়ের অকুলান হয় না, হয় শুধু এইখানে। ভেবে অবাক হয়ে যান সারদা শঙ্কর। স্বামী যার মরতে বসেছে, সে মেয়ে মানুষ সংসার নিয়ে উন্মত্ত থাকে কোন প্রাণে? এখন অভিমান উঠেছে তিক্ত হয়ে। অন্নপূর্ণার সঙ্গলাভের বাসনাটা প্রতিহত হয়ে অন্নপূর্ণাকেই আঘাতে আঘাতে জর্জরিত করে ফেলতে চায়। এই সবই বোঝেন অন্নপূর্ণা, তবু স্বামীর ইচ্ছা অনুযায়ী চলবার উপায় কোথা? প্রধান তো চক্ষু লজ্জা। চক্ষু লজ্জার কাছে সব তুচ্ছ। এই হচ্ছে সংসার শিক্ষা। চক্ষু লজ্জার দায়ে কোলের শিশুটার প্রতিও যে কত সময় ঔদাসীন্য দেখাতে হয় মেয়ে মানুষকে। যে লোকটার হাত পা চোখ কান নেই, অথচ সবই রয়েছে, জ্ঞান রয়েছে টনটনে, সে লোকটা যদি ইচ্ছে করে অবুঝ হয়, কে তার দিকে সহানুভূতির দৃষ্টিতে চাইবে? অন্নপূর্ণার মতো এমন একটা গিন্নিবান্নি মানুষ কি করে সেই অবুঝপনার তালে তাল মিলাবেন? লোকটা কেবলমাত্র ভুগে ভুগে কঙ্কালসার হয়ে গিয়েছে এই অজুহাতে বৌঝি হাসবে না? এমনিতেই তো সারদা শঙ্করের মনোবাসনা ধরে ফেলে তারা হাসে, তার দুই যা, অন্নপূর্ণার দুই ছেলের বউ। এর ওপর যদি অন্নপূর্ণাও গা ভাসিয়ে দেন, তাহলে আর মুখ দেখানো যাবে? যাক, এও তো তবু ভিতরের ব্যাপার, বাইরের বা সুবিধা কোথা? পরিবারটি তো ছোটখাটো নয়, বৃহৎ। আর সবটাই অন্নপূর্ণার স্বকৃত। দায়িত্বের ভাগ কাকে দেবেন? একদা একটি একটি করে যখন 5টি ছেলে আর 4টি মেয়ে হয়েছিল, তখন কি খেয়াল ছিল তারা বড় হয়ে গেলে কেমন দেখতে হবে সংসারটা? তখন কি ভেবেছিলেন যে সংসার নিয়ে হাঁপ ফেলবার অবসর পাবেন না? নিজের যে সংসারটি আবর্তিত হতো সারদা শঙ্করকে কেন্দ্র করে, যেখানে সারদা শঙ্করের সুখ সুবিধের দাবিটাই ছিল 16 আনা, সে সংসার কথাই হারিয়ে গিয়েছে। কত রূপে রূপান্তর ঘটেছে। তার সারদা শঙ্কর তলিয়ে গেছেন, কিন্তু অন্নপূর্ণার দায়িত্ব তো কমেনি। আগে আইবুড়ো মেয়েরা ছিল কাজের ডান হাত, এখন বিয়ে হয়ে গেছে 3 জনের। যে মেয়েটা আছে সে কলেজে পড়ে, তার জন্যই ব্যস্ত হতে হয়। বউরা দুজনেই কচি ছেলের মা, তাছাড়া তারা এদিকে ঘেঁষেই না। সংসারে দৈনিক কত করে চাল লাগে আর কতটা তেল মশলা, এ ওরাও জানে না। ওরা জানেই না কেমন করে বার্লি রুটি করতে হয় আর কেমন করে পোড়ের ভাত। হঠাৎ রান্নার লোকটা কামাই করে বসলে, কি চাকরটার অসুখ করে বসলে, দিশেহারা হয়ে পড়া ছাড়া আর কিছুই তো করতে পারে না ওরা। নিশ্চিন্ত হবেন কার ভরসায়? বিবাহিত মেয়েরা অবশ্যই থাকেই কেউ না কেউ, বিশেষ করে সারদা শঙ্করের অসুখ হয়ে অবধি। বাপের অসুখ, বাপের বাড়িতে আসার পাসপোর্ট, কিন্তু সদা বিরক্ত খিটখিটে বাবার দিকে ঘেঁষতে তাদের আতঙ্ক হয়। একসময় যে পরিবারের বিশিষ্ট একটা অংশ ছিল তারা, সে পরিবারের নারীর বন্ধন আর মনের মধ্যে নেই, দায়িত্বের দায়ও নেই তাদের। এখন তারা সংসারের বিশৃঙ্খলা দেখলে আড়ালে বউদের সমালোচনা করে, আর সামনে নিজেরা নিজেদের শ্বশুরবাড়িতে কি মহিমা বিকীর্ণ করে তার ব্যাখ্যানাই তৎপর হয়। আবার নিজের ছেলে মেয়েদের আদর যত্নের ত্রুটি দেখলে মুখ ভার করে।
এর মাঝখানে শারদাশঙ্করের আবদারটা যেন হাস্যকর, পাগলামি। শারদাশঙ্করের মরবার সময় হয়ে এসেছে সত্যি, কিন্তু অন্নপূর্ণার যে মরবারও সময় নেই। খলনুড়ি ভাঙার শব্দে আকৃষ্ট হয়ে ছুটে এসেছে অনেকেই, সেজো ছেলে, বড় বউ, মেয়েরা, কচিরা। এটা কি হলো? তীক্ষ্ণ প্রশ্ন করল সেজো ছেলে। ঘর থেকে বেরিয়ে সিঁড়ির সামনে পর্যন্ত গিয়েছিলেন অন্নপূর্ণা। একটু দাঁড়িয়ে গিয়ে বলেন, হলো আর কি, রাগ। তা জানি, বাড়িতে যা হচ্ছে আজকাল, বলে সরে যায় সে। বড় বউ বলে, ওষুধ তো সর্বদাই নর্দমায় যায়, অসুখ আর সারবে কি? মেয়েরা বলা বলি করতে থাকে। বাবার এত তিরিক্ষি মেজাজ হলো কি করে বলো তো? যে বাবা ছিলেন সদা হাস্যময়, স্ফূর্তিবাদ, স্নেহশীল, উঁচু কথা কইতেই জানতেন না কাউকে, সেই তিনি। অবশ্য উঁচু কথা তিনি কখনো কন না, আর কাউকেই কন না। শুধু অন্নপূর্ণার ওপরেই যেন যত আক্রোশ। হাতে কাজ না থাকলেই মুখের কাজ বাড়ে। চাপা গলার ফিসফিসনি কখনো উদ্দাম হয়ে উঠেছে, টেরও পায় না ওরা। অনেকক্ষণ পরে একসময় সচকিত হয় শারদাশঙ্করের কাশির শব্দে। সে কাশি যেন থামতে রাজি নয়। যতক্ষণ না অন্নপূর্ণা হাতের কাজ ফেলে ছুটে আসবেন, থামবেও না। খেটে খেটে কড়া পড়া জলে জলে ঠান্ডা সাথে সাথে, তবু হাতটা কপালে ঠেকতেই যেন সারা শরীর জুড়িয়ে যায়। ইচ্ছে হয় কপালটার উপর চেপে ধরে রাখতে, কিন্তু না। অন্নপূর্ণা শুধু জ্বরের উত্তাপ পরীক্ষা করেই হাত নামিয়ে নিয়েছেন। দাঁড়াবার সময় তো এটা নয়। এখন শুধু জানতে এসেছেন কতটুকু খিদে আছে শারদাশঙ্করের। শুধু দুধ বার্লি খাবেন, না তার সঙ্গে একটা আলু সিদ্ধ? ছাই খাবো, উনুনের পাঁশ খাবো। তীব্র এই ঘোষণার পরই ব্যঙ্গের সুরে ভেঙচে ওঠেন শারদাশঙ্কর। একটা আলু সিদ্ধ খাবে গো? কর্তব্য পরায়ণা কর্তব্য করতে এলে। একটুখানি চুপ করে থেকে অন্নপূর্ণা নিরুপায় সুরে বলেন, কি করি বলো? একবার যদি ওখান থেকে সরে আসি, গিয়ে দেখি সব একেবারে বানচাল হয়ে বসে আছে। আমাকেই তো সে আবার সব করোগে না, তাই করোগে। কে পায়ে ধরে সেজেছে, ঠক করে একবার কপালে হাত ঠুকে জ্বর দেখতে আসতে? আশ্চর্য, একটা লোক মরতে বসেছে, কেউ একবার এমুখো হয় না। সংসারে অনুষ্ঠানের তো ত্রুটি নেই কোথাও। অন্নপূর্ণা বিষণ্ণ সুরে বলে, কে আসবে বলো? মেয়েরা এলে তুমি কথা কও না, বউরা গায়ে হাত বুলিয়ে দিতে এলে দরকার নেই বলে উড়িয়ে দাও। ছেলেরা জিজ্ঞাসা করতে এলে ঘুমের ভান করে পড়ে থাকো। ওরা কি এসব বুঝতে পারে না? পারুক না, পাড়াতেই তো চাই আমি। উত্তেজনায় শারদাশঙ্কর যেন হাঁপাতে থাকেন। কারোর আসবার দরকার নেই, অমন ব্যাগার ঠেলার সেবায় আমি মন রয়েছে। নিজেদের আমোদ ফুর্তিতে দায় করতে এলেন সব। বাবার আপনার পায়ে একটু তেল বুলিয়ে দেব, ঘেন্না ধরে গেছে। তুমি খিটখিটে হয়ে গেছো বলেই ওরা আসতে ভয় পায়। না, খিটখিটে হব কেন? শারদাশঙ্করের পুঞ্জীভূত বেদনার ভার প্রকাশ পায় জ্বালার মূর্তিতে। যে মানুষটার আজ 6 মাস পেটে ভাত পড়েনি, মাথায় তেল জল পড়েনি, সে মানুষ সুখের সাগরে ভাসবে? অর্থাৎ বোঝা যায় নিজের ব্যবহারে কুণ্ঠিত বা লজ্জিত নয় শারদাশঙ্কর। এই অসহিষ্ণুতা, অবুঝপনা, খিটখিটেমি করবার রাইট তার আছে, এই তার ধারণা। অন্নপূর্ণা হয়তো সান্ত্বনা সূচক আর কোনো কথা খুঁজছিলেন। হঠাৎ একটা পোড়া গন্ধ আর খানিকটা কলরব তার ঘ্রাণেন্দ্রিয়কে আর শ্রবণেন্দ্রিয়কে দুটোকেই সচেতন করে তোলে। ওই যা, সর্বনাশ করেছে। বড় চিংড়ি দিয়ে নতুন ফুলকপির ডালনা চড়িয়েছিলাম মেজো ছেলের শখে। অবশ্যই মুখ ফুটে অনুরোধ করেনি মাকে, শুধু বড় বড় মাছগুলো এনে বলেছিল, এমন ফাইন মাছগুলো, আর 2 টাকা জোড়া কপি। কেনই বা আনা? উৎকল যা রাঁধছেন আজকাল, ইচ্ছে হয় লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ি। একটু দেখিয়ে টেখিয়ে দিলেও বা।
বৌদির কথা ভাবেওনি সে। পরোক্ষ মায়ের প্রতি এই অনুযোগ বা মায়ের কাছে এই প্রত্যাশা করেছিল। মেজ ছেলেটি বরাবরই একটু ভোজন বিলাসী। ওর কথায় অন্নপূর্ণার মনটা বিচলিত হয়েছিল। তার সময় নেই, মন নেই সত্যি, কিন্তু শারদাশঙ্কর যদি অনির্দিষ্টকাল ভুগতে থাকেন, ওরা খাটবে না, পড়বে না? দুদিক রক্ষা করতে হয় যে তাকে। বউ মেয়েরা সিনেমা গেলে খবরটা চেপে ফেলেন অন্নপূর্ণা। কেউ একখানা বাহারি শাড়ি পরলে পারতপক্ষে তাকে সেদিন কোনো দরকারে শারদাশঙ্করের ঘরে পাঠান না। কিন্তু সেসব যাক, মাছের ডালনাটা গেল, লজ্জায় মাথাটাও গেল। বোধহয় সে লজ্জা ঢাকতেই অন্নপূর্ণা ঠাকুরের ওপর তন্নি করেন। জিনিসটা পুড়ে যাচ্ছে খেয়াল করেনি ঠাকুর? চোখ কান ছিল কোথায়? হ্যাঁ? আর ঠাকুর উত্তর দেবার আগেই মেজবউ বলে ওঠে, ওরই বা দোষ কি মা? ওকে তো আপনি বলে যাননি। আপনি চড়িয়ে গেছেন, আপনি নামাবেন, তাইও জানে। নইলে শুধু ঠাকুর কেন, আমিও তো রয়েছি এদিকে, নামালে নামাতে পারতাম নাকি? অন্নপূর্ণা গম্ভীরভাবে বলে, তাই কেন নামালে না মেজবউ? তাতে তো কিছু আর আমি ফাঁসি দিতাম না তোমায়। কি দিতেন না দিতেন জানি না মা, কখনো কিছুতে হাত দিতে দেন না, তাই দিতেও যায় না। বলে মেজবউ খড়খড় করে চলে যায়। ফুলকপি গলদা চিংড়ির শোকটা তার বড়ই লেগেছে। কখনো কিছুতে হাত দিতে দেন না? অন্নপূর্ণা অবাক হয়ে যান। অবলীলাক্রমে বলেও তো গেল কথাটা। পুড়ে আঙার কড়াটা তত্ত্বাবধান করতে করতে মুহূর্তের জন্য একবার মনে হয় অন্নপূর্ণার, দূর হোক ছাই, কেন আর ছুটেছুটি করে মরি? ওদের সংসার ওরা করুক, আমি রোগা মানুষটাকে নিয়েই থাকি। শেষ যে হয়ে আসছে, সে কি তিনি বুঝছেন না? কিন্তু তলিয়ে ভাববার সময় কোথা? আসল জিনিসটা তো ধ্বংস হয়ে গেল। এখন কে কি দিয়ে খাবে তাই তো ভাবতে হবে। ঠাকুরটাকেই আবার খোসামত করতে হয়। হাতটা ধুয়ে ছুটে একবার বাজারে যাও দেখি ঠাকুর, গোটা কত হাঁসের ডিম নিয়ে এসো, আমি ততক্ষণ আলু কুটে দিচ্ছি। আর শোনো, 4 আনার দই এনো দুমনি। তোমাদের বড় দিদিমণি তো আবার ডিম খায় না, রোসো, টাকা দি। ওদের সংসারে ওদের হাতে ছেড়ে দেবার সাধু সংকল্প ধোপে টেকে না। পরদিন সকালে আরো ভোরে ভোরে ওঠেন, নিঃশব্দে বেরিয়ে আসেন ঘর থেকে। কপালে একবার হাত রেখে উত্তাপটা দেখবার সাহসও হয় না। কি জানি, যদি জেগে ওঠেন শারদাশঙ্কর, যদি দুটো কথা বলেন, তাহলেই তো দেরি হয়ে যাবে। হয়তো সময়ে উনুনে আগুন দেব না, হয়তো চাকর মুখ পোড়া আবার পাশ ফিরে শোবে। তাহলেই তো সমস্ত দিনের মতো সংসার বানচাল। এবেলা চাকরটাকে খাটালে, না পাঠালেই গয়লা 5 গরুর দুধ এক করে বসে থাকবে। বড় ছেলে ছোট খোকাটা পেট রোগা, তার একটু এদিক ওদিক সয় না। 1 গরুর দুধ, তাতে আধা আধি জল মিশিয়ে, তবে সে দুধ অন্নপূর্ণা নিজে হাতে করে জাল না দিলেই চিত্তির। ঠাকুর জাল দিলে হয়তোবা মা গঙ্গাকেই দুধের বাটির মধ্যে প্রতিষ্ঠা করে রেখে দিল, নয়তো ফুটিয়ে ফুটিয়ে ঘন করে বসে থাকলো। তারপরেই কাজ পড়ে যেন হুড়মুড় করে। চা জল খাবারের পতন মিটতে না মিটতে কুটনো চায়। কুটনো শেষ হতে না হতেই এসে পড়ে মাছ, পরে কুচোদের স্কুলের তাড়া, নিজেদের ছেলের অফিসের তাড়া। একটু অবসরে একবার খানিকটা জল গরম করে পাঠিয়ে দেন শারদাশঙ্করকে মুখ ধোয়ার জন্যে। একটা নাতি নাতনিকে দিয়ে পাঠান আদা ছোলা আর নুন। একটু পরে এক ফাঁকে নিজে গিয়ে প্রশ্ন করবেন, হ্যাঁ গো, কি খাবে? 2টো পানি ফল চিবোতে ইচ্ছে করে। হয়তো এমনিই আরো দীর্ঘদিন চলতো, হয়তো ক্রমশ যত আশ্বস্ত হয়ে পড়তেন শারদাশঙ্কর, ততই অন্নপূর্ণাও ক্রমশ সংসার থেকে সরে আসতেন, ধীরে ধীরে তিল তিল করে। সে অনুপস্থিতি চট করে কারো চোখে পড়তো না, কিন্তু সব এলোমেলো হয়ে গেল তুচ্ছ একটা ঘটনায়। মাংসটা খেতে বড় ভালোবাসতেন শারদাশঙ্কর, তাই তিনি অসুখে পড়া পর্যন্ত বাড়িতে ও জিনিসটা রাঁধতে দিতে তেমন গা করেনি অন্নপূর্ণা। কিন্তু এদিন দিতে হলো পাচককে। বড় ছেলের শালা মাদ্রাজে না কোথায় চাকরি পেয়ে চলে যাচ্ছে।
যাবার আগে তাকে একবার নিমন্ত্রণ করবার ইচ্ছে তার বোনের। ইচ্ছেটাও ন্যায্য, তবু সে খুব কুণ্ঠিত হয়েই বলেছিল। অন্নপূর্ণা বললেন, বেশ তো বৌমা, বলো না। শারদাশঙ্করের আজ কদিন থেকেই জ্বরটা যেন বেশি মাত্রায় হচ্ছে। থার্মোমিটার তো আজকাল গায়ে ঠেকাতেই দেন না, আন্দাজেই যা বোঝা যায়। কিন্তু করা যাবে কি, সংসার তো বসে থাকবে না। বাজার বেলায় অন্নপূর্ণা বললেন, তোমার ভাই কি কি মাছ তরকারি ভালোবাসে বৌমা, বলো, আনতে দিই। বৌমা হাসি মুখে জবাব দিল, ছোটদা, তরকারি তো ছোঁয় না, মাছেরও নানান বাছবিচার, সন্তুষ্ট খালি মাংসর, ওইটি হলে আর কিছু চায় না। এরপর আর সে জিনিস রাঁধতে না দেওয়ার কথা ওঠেই না অবশ্য। দুধ বার্লির বাটিটা টেবিলে নামিয়ে রাখতেই শারদাশঙ্কর জ্বরতপ্ত চোখ দুটো খুলে ভুরু কুঁচকে প্রশ্ন করলেন, মাংস সেদ্ধর গন্ধ বেরোচ্ছে, কাদের বাড়ি? অন্নপূর্ণা কণ্ঠস্বর খাটো করে বললেন, কাদের বাড়ি আবার? আমাদেরই বাড়ি। ও, ভোজের আয়োজন চলছে? এতক্ষণ নিজেরই মনটা কড়কড় করছিল অন্নপূর্ণার। 7 বার মনে পড়ছিল রবিবার হলেই কিরকম মাংস খাওয়ার ধুম লাগিয়ে দিতেন শারদাশঙ্কর। কতকাল খাননি, হয়তো জীবনেও আর খেতে পাবেন না। রোগ তো লিভারেরই। মন কেমনই করছিল, কিন্তু শারদাশঙ্করের সেই শ্লেষাত্মক সুরে হঠাৎ কেমন রাগ এসে গেল। চামচ দিয়ে বার্লির চিনিটা গুলতে গুলতে বললেন, তা চলবে নাই বা কেন? তোমার খাবার উপায় নেই বলে কি পারিশুদ্ধ সবাই বঞ্চিত হয়ে থাকবে? এ তো হচ্ছে আচ্ছা হিংসে তোমার। কথাটা সত্য, কিন্তু বড় রূঢ় সত্য। বলে ফেলেই অপ্রতিভ হয়ে গেলেন অন্নপূর্ণা। কিন্তু কথায় বলে, হাতের ঢিল আর মুখের কথা। শারদাশঙ্কর প্রথমটা নিজের কানকে বিশ্বাস করতে পারেনি। তারপর রক্তচক্ষু মেলে বললেন, ও, তোমার মনেও এই বিষ পোষা? বুঝতে পারিনি। যাও যাও, চলে যাও, যাও। যাচ্ছি, এটুকু খেয়ে নাও। খাবো? ওই বার্লিটা খাবো? বেরিয়ে যাও, আমার সম্মুখ থেকে দূর করে দাও ওটাকে। আর কিছু খাবো না, একেবারে ছেলেদের হাতের আগুন খাবো। বলে চোখের ওপর হাত চাপা দিয়ে ঘুমের ভান করেন শারদাশঙ্কর। না, এক্ষেত্রে আর খাওয়ানো যাবে না। ভেবেছিলেন একখানা আলুর লোভ দেখিয়ে বার্লিটুকু খাইয়ে নেবেন, কিন্তু ঠিক সেই ভাব আর রইল না। তাছাড়া আরিকে ভাব করার সময় বা এখন কোথা? বড় বউয়ের ভাই এসেছে, চলে যাবে অনেক দিনের মতো। সে আজ আর নিচে নামেনি। শুধু বড় বউয়ের ভাইয়ের নেমন্তন্ন হয়েছে বলে মেজর মুখ থমথমে, অথচ থই থই করছে সংসার। কাকে কি বুঝিয়ে পড়িয়ে আসবেন? ভাবলেন ঠাকুরকে কতকটা সামলে দিয়ে আসবেন, চুপি চুপি একখানা মাংসর আলু নিয়ে। ছেলেরা দেখলে বকবে, ওই ভয়ে আরও কিছু দিতে পারেন না। বুড়ো মানুষ, দিন ফুরিয়ে এসেছে, এ জীবনে যে আর খাবেন না, সাবধানে থাকলেও যে সেরে উঠবেন না, এ কথা ওরা বোঝে না। যা থাকে কপালে, আর চুপি চুপি একটু ঝোল আর আলু দেবেনি। এই এই সংকল্প করে গরম ঝোল জুড়োতে দেবার জন্য একটা বাটি খুঁজছিলেন অন্নপূর্ণা। হঠাৎ বছর 6-এর নাতিটা হাঁপাতে হাঁপাতে এসে বলল, দিদা, দাদু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ও কি কথা ছিরি রে? বলতে বলতে হাত ধুয়ে উঠে দাঁড়ান অন্নপূর্ণা। ছেলেটা বলতে থাকে, হ্যাঁ গো দিদা, বাক্স থেকে কোট বার করে পড়েছে, ফর্সা কাপড় পরেছে। সবটা শোনার অবসর হয় না। অন্নপূর্ণা ঊর্ধ্বশ্বাসে দৌড়ন, আর দেখেন সত্যি তেমনই এক অবিশ্বাস্য ঘটনার মতোই প্রস্তুত হয়েছেন শারদাশঙ্কর। যে মানুষ না ধরলে খাট থেকে নামতে পারেন না, তিনি চলে এসেছেন দালান পার হয়ে সিঁড়ির কাছে। ফর্সা ধুতি কোঁচা লুটিয়ে অবিন্যস্তভাবে পড়া, বহুদিনের অব্যবহৃত একটা কোট গায়ে, হাতে ছড়ি, সেটার ওপর ভর দিয়ে টলমল করে টলছেন। কি সর্বনেশে কাণ্ড, এ কি? পিঠটা ধরতে যান অন্নপূর্ণা, কিন্তু ধরতে দেন কেন শারদাশঙ্কর? অন্নপূর্ণার হাতটা আছড়ে সরিয়ে দিয়ে ভাঙা ভাঙা কাঁপা কাঁপা গলায় চিৎকার করে বলেন, তোমাদের সুখের পথ পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। আমার জন্য আর কাউকে বঞ্চিত হয়ে থাকতে হবে না। মরে গেলে বিধবা হবে,
খাওয়া ঘুঁচবে, নিরুদ্দেশ হলে তো আর। ও খোকা, তোর বাবাকে ডাক বলে চিৎকার করে ওঠেন অন্নপূর্ণা। কিন্তু সাহায্যের প্রয়োজন তখন ফুরিয়েছে। হুড়মুড়িয়ে পড়ে গেছেন সারদা শঙ্কর। যতই রোগজীর্ণ দেহ হোক, বিকারগ্রস্তের অমিত বল রুখতে পারা অন্নপূর্ণার সাধ্যে কুলোয়নি। অসাধ্য চেষ্টা করতে গিয়ে পড়ে গেছেন তিনিও। বাড়ি শুদ্ধ সকলে হইচই করতে এসে পড়ে একজনকে টেনে তুলল, আর একজনকে টেনে সোজা করে শুইয়ে দিল। উপরোক্ত ঘটনাটুকুই যা নাটকীয়, পরবর্তী ঘটনা একেবারে সাধারণ। ছক্কাটা ঘরের ছক পূরণ মাত্র। 64 বছরের গৃহকর্তার মৃত্যুতে যতটুকু শোক হওয়া উচিত ততটুকুই হয়েছে। কৃতি ছেলেদের বাপ হিসেবে শ্রাদ্ধে যেটুকু সমারোহ করা উচিত তদুপযুক্ত আয়োজন হচ্ছে। এ উপলক্ষে যেসব আত্মীয় কুটুম্বকে আমন্ত্রণ করে আনা উচিত তাও আনা হয়েছে। অনুষ্ঠানে কোনো ত্রুটি হয়নি কোথাও। রান্নাঘরের পিছনে এবড়ো খেবড়ো উঠোনটায় চালা তুলে ভিয়েন বসেছে। গতকাল মিষ্টি তৈরি হয়ে গেছে, আজ ভোজের রান্না। নিজের ঘরে বসে এ সবই টের পাচ্ছেন অন্নপূর্ণা। কিন্তু আশ্চর্য, কিছুই যেন মনকে স্পর্শ করছে না। কোনো কিছুই অনুভূতির জগতে ঘা দিচ্ছে না, শুধু ভেসে চলে যাচ্ছে। এই ঘর বাড়ি এ কার? এ সংসারের ভার কার উপর? এত বড় একটা কাজ হচ্ছে, এত অভ্যাগত জড়ো হয়েছে, এদের আদর আপ্যায়ন দায়িত্ব নিয়েছে কে? এদের জন্য কত চাল লাগবে আর ঘি ময়দা, এসব হিসেব কে কষছে? অন্নপূর্ণাকে তো কেউ আর জিজ্ঞাসা করছে না, অথচ হয়েও তো যাচ্ছে সব। কি করে হচ্ছে? কখন শিখলো ওরা? শিখে ফেলেই অন্নপূর্ণাকে বাদ দিয়ে চালিয়ে নিচ্ছে। অন্নপূর্ণা কি এ সংসারে কখনো ছিলেন? ছিলেন যদি, তো এত বড় একটা কাজ অন্নপূর্ণার উপস্থিতি ব্যতি রেখে হচ্ছে কি করে? কোথাও কিছু তো বানচাল হয়ে যাচ্ছে না। ওই যে বিরাট কর্মচক্র আবর্তিত হচ্ছে, যা দেখতে পাচ্ছেন না অন্নপূর্ণা, শুধু তার ঝনৎকারটা কানে এসে পৌঁছচ্ছে। ওই কর্মচক্রের একমাত্র চালক তো তিনিই ছিলেন। কখন কোন ফাঁকে রঙ্গমঞ্চ থেকে নেমে এসেছে, দর্শকের ভূমিকা গ্রহণ করলেন তিনি, সেটাই বুঝলেন না। কই কিছু অস্বস্তিও তো হচ্ছে না, আসছে না এক বিন্দু চক্ষু লজ্জা। কোথায় গেল সে চক্ষু লজ্জা? সেই তো একই ঘর, শুধু খাটের ওপরটা এমন খাঁ করতো না, কিন্তু তখন একসঙ্গে আধ ঘন্টা নিশ্চিন্ত হয়ে বসতে পারতেন না। নানান কাজের ফিরিস্তি মনে মনে প্রাণ ছটপট করত। অথচ এখন ঘন্টার পর ঘন্টা নিশ্চিন্ত হয়ে বসে আছেন। কাজ বলে কোনো বস্তু জগতে আছে তা মনেই পড়ছে না। যে সংসারের জন্য সারদা শঙ্করকেই গৌণ করে এসেছিলেন, সেই সংসারটায় হঠাৎ এমন গৌণ হয়ে গেল কি করে? কে হঠাৎ এমন মুক্ত করে দিল অন্নপূর্ণাকে? কে দিয়ে গেল কাজ থেকে অব্যাহতি? না, বাইরে থেকে কেউ মুক্তি দিয়ে যায়নি তাকে। কিন্তু কিন্তু কোথায় ছিল এই মুক্তি? কই একবারও তো এর দেখা পাননি আগে। যদি পেতেন তাহলে হয়তো এত তাড়াতাড়ি। অন্নপূর্ণার ওপর অভিমানের জ্বালায় কি কষ্ট পেয়েই গেছেন সারদা শঙ্কর? প্রাণটাই খোয়ালেন তাইতে? কেন এমন অর্থহীন বোকামি করে এসেছেন অন্নপূর্ণা? কেন? কর্ত্রীর মর্যাদা আর কর্ত্রীর দায়িত্ব বিনা চেষ্টায় আপনিই তো ছেড়ে গেল, অথচ সারদা শঙ্কর থাকতে কিছুতেই কেন সেটা ত্যাগ করতে পারেননি? পাশের দালানে মহিলা মহল বসেছে, সেখানে সারদা শঙ্করের কথায় আলোচিত হচ্ছে। ইদানিং কি অদ্ভুত অবুঝ আর জেদি হয়ে উঠেছিলেন তিনি। কিভাবে ইচ্ছে করে রোগ বাড়িয়েছেন, আর কি গোয়ারতুমি করতে গিয়ে মরলেন, তারই ইতিবৃত্ত। অনেকবার এই আলোচনা শুনেছেন অন্নপূর্ণা, সেই দিন থেকেই শুনছেন। যে নতুন আসছে তাকেই নতুন করে শোনানো হচ্ছে। যখনই কানে আসছে রাগে আর অপমানে সারা শরীর যেন ঝাঁঝা করে উঠছে। ইচ্ছে হচ্ছে তীব্র তিরস্কারে এই প্রসঙ্গকে নির্বাক করে দেন, কিন্তু পারছেন না।
কোথাও যেন কোনো জোর খুঁজে পাচ্ছেন না, না ভিতরে না বাইরে। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা মেরুদণ্ড গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।